ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। নির্বাচনী জোট গঠনে ঘোষণা জুন কিংবা জুলাইয়ে। মতপার্থক্য ভুলে ঐক্যমতে পৌঁছানোই লক্ষ্য। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে আজ শেষকৃত্য। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ৬ বছরের ব্যবধানে ২২ কোটি টাকা মানি লন্ডারিং, এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। আধুনিকতার ভিড়ে টিকে থাকলেও ল্যান্ডফোনে মেলে না নিরবচ্ছিন্ন সেবা। রাজধানীতে টিএনটি সার্ভিসের নাজুক অবস্থা। অপটিক্যাল ফাইবারের স্থায়ী প্যাকেজের পরিকল্পনা। এবং ক্যান্সার চিকিৎসায় বায়োটেক পদ্ধতিতে ওষুধ উৎপাদনে তোড়জোড়। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই কম খরচে মিলবে সেবা, মত বিশেষজ্ঞের। নীতিগত সহায়তার তাগিদ। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে দেয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে ১ মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেয়া সম্ভব। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনেই নিরপেক্ষ ভোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সাড়া আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে ১.৫ যুগের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। আর এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। দলটি সংস্কার চায় না, ক্ষমতা চায়, এমন অভিযোগে দলটির নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানান নেতারা। সংস্কার নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি তো এই সংস্কারের কথা বলতেছে আজকে ৭-৮ বছর থেকে। একবারে কি সংস্কার হয়? সংস্কার চলতেই থাকবে। যে সরকারে আসুক সংস্কার করতে হবে। যেগুলি হাতে আছে এগুলি আবার নতুন নতুন সংস্কার। ৭ বছর আগে থেকে বিএনপি সংস্কার, ভিশন 2030, তারপরে ২৭ দফা বিএনপির সংস্কার, তারপরে যুগপৎ সবাইকে নিয়ে ৩১ দফা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ২ বছর আগে, তখন সংস্কার বলে কোনো শব্দ এদের মুখে শুনি নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমস্ত উদ্যোগ আমি মনে করি বিএনপির নেতৃত্বে হয়েছে। ঐকমত্য কমিশনের কাছে দেয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করে ১ মাসের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আগামীর নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব, এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বিলম্বিত করার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে অতীতের মতো আবারও আন্দোলনে নামবেন তারা। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো ১ মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট ১ মাসের মধ্যে দেওয়া সম্ভব। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা জানুয়ারির মধ্যে হওয়াই ভালো। এর পরে গেলে এটা এই জাতি, জনগণ, বিএনপি আমরা মানব না। বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি তার নিউট্রালিটি, নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটা আমরা আশা করি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমত্যে শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা বিএনপির জনসভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা ৪১ সাল পর্যন্ত থাকবে, কিন্তু জনগণের চাপে পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছিল ভারতে। আওয়ামী লীগের আগামী ৪০ বছরও ক্ষমতায় আসার সুযোগ নাই। এমন কোন নেতা কর্মী বাংলায় যার
বিরুদ্ধে মামলা দেয় নাই, যাকে জেলে পুরে নাই। তাই বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য রাজনীতি করে। নির্বাচন বিলম্বের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার শেষ করে ভোট সম্ভব বলে মনে করেন নেতারা। তাদের প্রত্যাশা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হবে। শাবাব ওয়াসির রিপোর্ট। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 6.5 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশে আসে গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিতে অনড় দলটি। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রের যে স্বৈরতান্ত্রিক ভিত্তি, এটাকে বিলোপ করে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। প্রধানমন্ত্রী যাতে স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সেজন্য যাতে দুইবারের পরে কেউ প্রধানমন্ত্রী না থাকে। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন সম্ভব বলে জানান এনসিপি নেতারা। সংস্কার সবগুলো রিপোর্ট অলরেডি চলে এসেছে। এটা যদি দলগুলো এবং বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারা যদি একটা রুমে বসে এবং 1 থেকে 2 মাস সময় নেয় এবং সবাই সাইনিং পেপারের মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছায়, যে সময় নির্বাচন হোক, আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাই। এবং পৃথিবীতে বিশেষত রিসেন্ট ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে, নতুন দল এসে এরকম একটা চমক সৃষ্টি করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির সদিচ্ছা প্রত্যাশা করে এনসিপি। ইলেকশন কমিশনের সাথে কথা বলেছিলাম, নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইন যে বাজেট রয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল। আর এগুলোতে পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কৃষ্টি কালচারগুলো পরিবর্তন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচনে গেলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে সরব ইসলামী দলগুলো নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেয়া নিয়েও তাদের মধ্যে চলছে আলোচনা। আগামী জুন কিংবা জুলাইয়ে এ ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মতপার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টায় নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। চালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাধান্য পায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। নতুন বাংলাদেশে অনেকটাই প্রকাশ্যে ইসলামী দলগুলোর সমঝোতা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে 3 দাবিতে একমত হবার ভিত্তিতে। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতার উদ্যোগ অনেকটাই চূড়ান্ত উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের মাধ্যমে সক্ষমতা অর্জন, গণহত্যা এবং ফ্যাসিবাদের যে বিচার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট এবং একটা অ্যালায়েন্স। নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবিকে প্রাধান্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সমালোচনা করেছেন জামায়াত আমিরের ইউরোপ সফর পরবর্তী অবস্থানের। ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারাও মতামত প্রকাশ করে, কিন্তু লন্ডনে আমির যাওয়ার পরে জামাতের সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠকের পরে এটা কিন্তু আবার বাংলাদেশে আসার পরে তাদের বক্তব্যটা আমরা একটা দ্বিমুখী আমরা লক্ষ্য করেছি। 92টার মতো দেশ, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। তবে সব মতপার্থক্যের ইতি টেনে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানালেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। এছাড়া সৈয়দ রেজাউল করিমের শঙ্কার পেছনে গণমাধ্যমের অতিরঞ্জনকে দায়ী করেন তিনি। মিডিয়া, নানান গণমাধ্যম ওই যে খাবারে যেমন একটু আচার দিয়ে মজা বানায়, ওনার কথাটাকে কেউ বলছে এটার সাথে ওনার মিলে গেল, এখান থেকে সুর পাল্টে গেল। কী সুর পাল্টে গেল? কিছুই পাল্টে নেই, সবটাই ঠিক আছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীতেও সবসময় ছিল, সেগুলোকে কমিয়ে এনে জাতীয় স্বার্থে কী করে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি, সেই চেষ্টাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটা এগিয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানান শীর্ষ নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে। ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। বলছিলাম এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী রাশেদুল আলমের কথা। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায় তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 2:45 বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ডক্টর ইউনুস সহ 100টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পোপ ফ্রান্সিসকোর শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ভ্যাটিকান সিটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভ্যাটিকানের দিকে ছুটে আসতে দেখা যায়। এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় বেলা 2:42 রাজধানী রোমে অবতরণ করেন এবং তিনি ইতিমধ্যেই ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই রাজধানী রোমে আসতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজপরিবারের সদস্যরা এখানে আসবেন। আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে এখানে শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাকে সান্তা মারিয়া মাজ্জরের গির্জায় দাফন করা হবে। এটা ছিল তার শেষ ইচ্ছা। ধারণা করা হচ্ছে 2.5 থেকে 3 লাখ মানুষ উপস্থিত হবে এই সান্তা মারিয়া মাজ্জরের পাশাপাশি এই সেন্ট পিটার্স বাসিলিকার প্রাঙ্গণে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ, এই প্রশ্নই এখন সবার মনে। শিগগিরই নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হবে ঐতিহ্যবাহী প্রক্রিয়া কনক্লেভ। ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হয়ে নির্ধারণ করবেন ক্যাথলিক চার্চের 267তম ধর্মগুরু। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক বিশ্বাসীদের মাঝে শোকের ছায়া। শনিবার সেন্ট পিটার স্কয়ারে তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর 9 দিনের শোক পালনের মধ্য দিয়ে শুরু হবে নতুন পোপ নির্বাচনের ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যা কনক্লেভ নামে পরিচিত। 135 জন কার্ডিনাল একত্রিত হবেন নতুন পোপ নির্বাচনের জন্য।
প্রতি পোপের মৃত্যুর পর কনক্লেভ আয়োজন ক্যাথলিক চার্চের একটি ঐতিহ্য। এটি শুরু হয় সিস্টিন চ্যাপেলে, যেখানে কার্ডিনালরা গোপনীয়তার শপথ নেন। এক্সট্রা অমনেস ঘোষণার মাধ্যমে বাইরের সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করা হয়। এরপর দুপুর ও বিকেলে দুটি করে প্রতিদিন 4টি করে ভোট হয়। নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কার্ডিনালদের 2/3 ভোট পেতে হবে। ভোটের পর চিমনির ধোঁয়ার রং দেখে সিদ্ধান্তের অগ্রগতি জানানো হয়। কালো ধোঁয়া মানে সিদ্ধান্ত হয়নি, আর সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। পোপ নির্বাচিত হওয়ার পর নির্বাচিত ব্যক্তি যদি সম্মত হন, তখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন কিনা। সম্মতি জানালে তিনি হবেন ক্যাথলিক চার্চের 267তম ধর্মগুরু। তাকে একটি নতুন নাম দেওয়া হবে, যেটি হবে তার পোপ নাম। এরপর তিনি প্রথমবার জনসমক্ষে আসবেন সেন্ট পিটার্স ব্যাসিলিকা বারান্দায়, আর উচ্চারিত হবে সেই ঐতিহাসিক ঘোষণা হাবেমুস পাপাম, যার অর্থ হলো আমরা পেয়েছি আমাদের পোপ। বিশ্বের কোটি কোটি ক্যাথলিকদের জন্য পোপ শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং এক বিশ্বাসের প্রতীক। নতুন পোপের নেতৃত্বে ক্যাথলিক চার্চের ভবিষ্যতের পথ চলা শুরু হবে। তার নির্বাচনের মাধ্যমে পোপ ফ্রান্সিসের উত্তরাধিকার এবং চার্চের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারিত হবে। নতুন পোপের নেতৃত্বে কিভাবে পথ চলবে ভ্যাটিকান ও ক্যাথলিক বিশ্ব, সেটি এখন সকলের প্রতীক্ষার বিষয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলচ্চিত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলনের পর এবার সরাসরি রাজনীতিতে নামলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে, যার চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ। দলটির স্লোগান গর্বমোরা ইনসাফের দেশ। নতুন দলের আত্মপ্রকাশের পর সাধারণ মানুষের জন্য কাজ করার ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। 5 আগস্টের পর বাংলাদেশে প্রায় 2 ডজনের বেশি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, যার সবশেষ সংযোজন জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে নতুন এই দলের নাম ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা নিজেদেরকে জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে নাম ঘোষণা করা হয় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের। নতুন দলটির মূল স্লোগান গর্বমোরা ইনসাফের দেশ। জীবনের যাপনে তীব্র বৈষম্য। অনুষ্ঠানে দলের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব শওকত মাহমুদ। বলেন, বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্যের জন্যই এই দল কাজ করবে। এ সময় নতুন দলে যোগদানের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন শওকত মাহমুদ। আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচনটি দল গঠন করিনি। জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক পর্যায়ে দলের সংক্ষিপ্ত কমিটির নাম ঘোষণা করেন চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। এর আগে বহু বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির সাংগঠনিক সম্মেলনে তিনি বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের সদিচ্ছা থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঝুঁকে না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে দেশের যে বহুমাত্রিক সংকট, কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, আমরা সংস্কারের গতি ত্বরান্বিত করতে চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে, এবং যে সরকার, আমি মনে করি, মানুষের পপুলার ম্যান্ডেট নিয়ে আমাদের জনগণের যে সকল সংকটে তারা উদ্যোগ গ্রহণ করবেন।
পিএসসি সংস্কার সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের কয়েকজন শিক্ষার্থী। এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে এনসিপি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনে বসা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া পিএসসিতে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান সার্জিস আলম। বিসিএসে রাজনৈতিক যে খেলা হতো, সুপারিশের যে খেলা হতো ভাইবার মার্চকে কেন্দ্র করে, এই খেলা বন্ধ করতে হবে এবং আমাদের এই সহযোদ্ধারা যারা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিল পিএসসির সামনে, তাদের গায়ে যারা হাত তুলেছে তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বদলে যায় প্রযুক্তি, তারপরও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে অনেক কিছুই। তেমনই এক প্রযুক্তি টি&টি সার্ভিস বা ল্যান্ডফোন। হারিয়ে যেতে বসা এই সেবার প্রয়োজন অনেকাংশেই ফুরিয়েছে আধুনিকতার ভিড়ে। যে অল্প কটি জায়গায় ল্যান্ডফোন সার্ভিস টিকে আছে, সেখানেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারছে না এক সময়ের যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি। স্বাস্থ্যসেবা, সম্প্রচার সেবা থেকে শুরু করে সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। শিফাত শাহরিয়ারের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন। বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন। তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় টি&টি লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও দু একদিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি, কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসেই। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। কর্তৃপক্ষ জানায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না হয়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও, এমন শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে চিকিৎসা ব্যয় কমানো ও ওষুধের রফতানি বাজার ধরতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন, আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। এম এস আরিফিন, সময় সংবাদ। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে 22 বছর আগে। এরপর গত 4 বছর আগে সরকারি অর্থায়নে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন। কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ না হওয়ায় অনেকটা ফাইলবন্দি হয়ে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদীর উন্নয়ন প্রকল্প। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। এদিকে নদীর জায়গা দখলমুক্ত করে সৌন্দর্য প্রকল্প গ্রহণের বিষয়ে বিগত 2021 সালে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদ না হওয়ায় মরা গোমতী নদীর উন্নয়ন প্রকল্প এখন অনেকটাই ফাইলবন্দি। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে আমার দোকানপাট আছে। কোনো প্রতিবাদ? মেয়াদ ছিল 2025 সালে সম্পূর্ণ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো খবর আমরা পাচ্ছি না। হাতের ঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্তৃপক্ষ। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ওখানকার ইলিগাল যে বিল্ডিংগুলো আছে সেগুলো অপসারণ করার এখতিয়ার সিটি কর্পোরেশনের না, এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসনের দায়িত্ব দখলমুক্ত করা এবং এই জায়গাটা একদম খাস খতিয়ানভুক্ত। সেই ক্ষেত্রে যদি কোনো রকমের কারিগরি সহায়তা লাগে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করবে। উচ্ছেদ কার্যক্রমে প্রয়োজনীয় বরাদ্দ সংকট রয়েছে উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দখলদারদের তালিকা হালনাগাদ হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট চাইলে সহায়তা করা হবে। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তারা যখন এটার কার্যক্রম গ্রহণ করবে, আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অবহিত করলে সে তখন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তখন আমাদের ম্যাজিস্ট্রিয়াল সাপোর্টের প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে পুরাতন গোমতী নদীতে অবৈধ দখলদার রয়েছে 772 জন। সময় সংবাদ, কুমিল্লা। নদীগর্ভে আশপাশের জনপদ, অথচ চাঁদপুর সদর উপজেলায় ধনাগোদা নদীতে এখনো রয়ে গেছে স্টিলের সেতু। এলাকাবাসী বলছেন, ভাঙন রোধে ব্যবস্থা না নেয় প্রতি বছর ভাঙছে তীর। জনপদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ও সেতুটি অন্যত্র স্থানান্তরের দাবি তাদের। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। নদীর উপর স্টিলের সেতু, আশপাশের সড়ক চলে গেছে নদীগর্ভে। 2007 সালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদীর পাড় ঘেঁষে আড়ংবাজার থেকে কানদী পর্যন্ত 3.5 কিলোমিটার সড়কে 4টি স্টিলের বেলি সেতু স্থাপন করা হয়। নদী ভাঙনে সড়কটি বিলীন হলে 3টি সেতু সরিয়ে ফেলা হয়। তবে এখনও পড়ে আছে
একটি সেতু। এলাকাবাসী বলছেন, নদী ভাঙনে কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর ভাঙছে তীর। জনপদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ও সেতুটি অন্যত্র স্থানান্তরের দাবি তাদের। এই রাস্তা দিয়া মানুষ অনেক যাতায়াত করছে, কিন্তু এখন বর্তমানে কিছুই নেই। আমার পুরান বাড়ি ওই যে নদীর সেপার, এখন এখানে আবার বাড়ি বাঁধছি, এটাও ভাঙার পথে। এখানে একটা বেড়িবাঁধ তৈরি করে এদেরকে, এই জনগণকে রক্ষা করা হোক, আর এই সেতুটা যে কোনো কাজে ব্যবহার করা হোক। শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই ব্রিজের দুপাশে যেহেতু নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের চলাচলের জন্য ইতিমধ্যে একটি বিকল্প মাটির রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। আর এই ব্রিজটি আইনানুগভাবেই ওখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করছি অনতিবিলম্বে এই ব্রিজটি অন্য কোনো কাজে সরকার ব্যবহার করবেন। 30 মিটার দীর্ঘ ও 3 মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয় 10 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। 16 বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙামাটি টেক্সটাইল মিলস। সম্ভাব্যতা যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা। তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না, ফিরবে অন্য রূপে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্না ছবিতে রিপোর্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ছাদে চুইয়ে পড়া পানি থেকে যন্ত্রপাতি রক্ষায় পলিথিন দিয়ে ঢেকেও ঠেকানো যায়নি মরিচা। এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসই দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় 31 একর জমিতে যার পথ চলা শুরু হয়েছিল 1983 সালে। একসময় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়ে এখানে তৈরি হতো উন্নত মানের সুতা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মেশিনের আধুনিকায়ন না করায় কমে যায় এখানকার সুতার চাহিদা, বাড়তে থাকে লোকসানি হিসাব। সেই হিসাবের জেরে 2007 থেকে 2009 সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা। এরপর 2 দফায় চালু করা হলেও মেলেনি সফলতা। মিলটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। আমাদের অপশনে যাইতে হয়েছে। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে করেন বেকার। মিল ছিল আগে ভালো আছিল, ব্যবসা বাণিজ্য সবারই ভালো আছিল, অনেক লোকজন ছিল, এখন তো কিছু হচ্ছে না। এখন তো মেল চালু করলে তো ভালো হইতো আমার। এমন বাস্তবতার ধরন বদল করে আবার চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সম্প্রতি অর্থ শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি। মেশিনারির এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা করা হচ্ছে। বিনিয়োগকারী যে কোনো ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। নতুনভাবে কি জিনিস করতে পারি যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কিনা তাও পরিকল্পনায় রয়েছে বিটিএমসির। ভোরের সময় অবাধে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। দিনের বেশিরভাগ সময় শহরে যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। তবে বর্তমান পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষকে দুষছে ট্রাফিক বিভাগ। আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, বড় কোনো যানবাহন রাস্তায় চলার অবস্থা নেই, যানজটে নাজেহাল বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। আগে পায়ে চালিত রিকশা থাকলেও বর্তমানে তার দেখা মিলছে কম। পৌরবাসী বলছেন ধারণ ক্ষমতার কয়েক গুণ 3 চাকার যান চলছে পৌরসভায়। পাশাপাশি প্রতিদিন শহরের বাইরে থেকে অটোরিকশা শহরে আসছে। কোনো কাজে বাইরে গেলে কয়েক ঘন্টা যানজটে বসে থাকতে হয়। অরাজকতা আরও আমার কাছে মনে হচ্ছে আরও বেশি বেড়ে গেছে। মানে কোনো নিয়ন্ত্রণ নাই, অনিয়ন্ত্রণহীন, আইন শৃঙ্খলা কোনো রকমের মানুষ মানছে না। লাইসেন্স হোল্ডার যারা আছে তাদের এই সিন্ডিকেটটাকে আসলে ভেঙে দিয়ে এই প্রকৃত রিক্সা চালকদের মধ্যে যেন এখানে প্রশিক্ষণের মাধ্যমে যেন লাইসেন্স দেওয়া হয়। চলতি সব লাইসেন্স বাতিল করে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স দেওয়ার দাবি পায়ে চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের। এ নিয়ে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই লাইসেন্সের মূল্য নিচ্ছে মেয়রে 1100 টাকার লাইসেন্স, তারা 45,000 50,000 টাকা করে বাইরের লোকের কাছে ভাড়া দিচ্ছে। প্রকৃত পৌরসভার যে নাগরিক, যে প্রকৃত ড্রাইভার, তাদেরকে লাইসেন্স দেওয়া হয় নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে
নাগরিকদের যাতায়াত অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এখান থেকে উত্তরণের জন্য যদি সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে এই সমস্যা থেকে আমরা সহসায় উত্তরণ ঘটাতে পারবো। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। তবে বর্তমান পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষকে দুষছেন ট্রাফিক বিভাগ, আর শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমরা বিআরটি এর প্রদত্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটা যাচাই করার সুযোগ আছে, আমরা করতে পারি। আমাদের সার্জেন্টদের হাতে পস মেশিন আছে, এটা গাড়ির ডেট ফেল হয়ে গেল কিনা সেটা যাচাই করার তথ্য এটা অনলাইনে পাওয়া যায়। কিন্তু রিক্সা, ইজি বাইক সেটার যাচাই করা তাৎক্ষণিকভাবে সেটা সম্ভব না। লাইসেন্সধারী আছে হচ্ছে 4 থেকে 5,000 এরকম, তবে আমরা এটা মিটিগেট করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি এটা যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। আমরা আমাদের ট্রাফিক, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য যারা আছে মালিক সমিতি এদের সাথে কথা বলে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ পর্যন্ত 4,500 রিকশার অনুমোদন। সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় গণজামায়াত করে সংগঠনটি। এ সময় 3 মের মধ্যে এ প্রস্তাব বাতিল না করলে কথা ছিল প্রকৃতিকে আশ্রয় করে সুখের সন্ধানে বেঁচে থাকবে মানুষ, উল্টো প্রকৃতিকেই ধ্বংস করা হচ্ছে। কখনো গাছ কেটে, কখনো নদীতে বর্জ্য ফেলে প্রাণ প্রকৃতিকে হুমকিতে ফেলছে মানুষ। রংতুলিতে এমন বিপন্নতার ছবি তুলে ধরে প্রকৃতিকে রক্ষার আহ্বান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে শিল্পী আবু সেলিমের 10 দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী। কাল্পনিক রংতুলির খেলা নয়, এসবই মানুষের হাতে গড়া বিপর্যয়ের ছবি, যে ছবি বার্তা দেয় মানুষের ধ্বংসের বিভৎস রূপ। ফসলি জমিতে ইটের ভাটা, নদীর বুকে আবর্জনা, ক্রমাগত শব্দের বিস্ফোরণ আর বাতাসে বিষাক্ত ধোঁয়া। প্রতিনিয়ত নানাভাবে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি, তবু নেই কোনো সচেতনতার চিহ্ন। রং আর তুলিতে প্রকৃতির এমন বিপন্ন রূপের 18টি শিল্পকর্ম নিয়ে শুক্রবার বিকেলে আলিয়াস প্রসেসে শুরু হয়েছে পরিবেশ বাঁচাও শিরোনামে শিল্পী মোহাম্মদ আবু সেলিমের 10 দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী, যার প্রতিটি ছবিতে ফুটে উঠেছে প্রকৃতির বিবর্ণ রূপ। শিল্পীরা তো সাধারণত আমরা জানি শিল্পীরা খুবই সংবেদনশীল, এবং এই যে প্রকৃতির মধ্যে এরকম একটা ধ্বংসযজ্ঞ তৈরি হচ্ছে, বাতাস নষ্ট হচ্ছে, নদী শেষ হয়ে যাচ্ছে, এগুলো তো শিল্পীর চোখে বেশি আসার কথা। এই ছবিটা আজকে দেখছি, বাট এটা সরাসরিও আমরা দেখছি। বুড়িগঙ্গায় গেলে যখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি না, মূলত তো নদীর পাড়ে মানুষ ঘুরতেই যায়, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়, ওটা পারি না। আর সারাক্ষণ পলিথিন, প্লাস্টিক এগুলোতে আমরা এতভাবে জড়িয়ে গেছি যে এটা আসলে এটার বহিঃপ্রকাশ ঘটেছে। চারপাশের এমন দূষণ দৃশ্য পীড়া দেয় শিল্পীকে, তাই তো প্রকৃতিকে রক্ষার আহ্বান জানাতে কখনো করুণ, আবার কখনো দ্রোহী হয়েছে তার তুলির আঁচড়। শিল্পী হিসাবে আমি খুব কষ্ট পাই যে না, সেই সমুদ্রে আর সৌন্দর্য নেই, এটা থেকে যাতে আর না হয়। সমুদ্রের কাছে ফিরিয়ে দেয়, নদীর কাছে ফিরে আসুক। আমরা উর্বর মাটি, পলি মাটির দেশ, এখানে আর পলিথিন দেখতে চাই না। তবুও শিল্পী স্বপ্ন দেখেন সম্মিলিত প্রচেষ্টায় বাসযোগ্য পৃথিবী গড়ার। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে চলছে ধান কাটার মহোৎসব। চলতি মৌসুমে 5,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। গ্রীষ্মের ভোর থেকেই কিন্তু বাঙালির যে প্রধান খাদ্যশস্য সেই ধান চাল নিয়ে কিন্তু কর্মব্যস্ততা চলছে, এবং এখানে কিন্তু জাতীয় খাদ্য ভাণ্ডারে প্রায় 22,000 মেট্রিক টন চাল যুক্ত হতে যাচ্ছে, এবং সেই লক্ষ্যে কিন্তু এই কর্মযজ্ঞ এবং কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কিন্তু টনে টনে ধান কেটে এখানে নিয়ে আসছে, এবং শ্রমিক সংকট এবং বৃষ্টির আশঙ্কায় কিন্তু দ্রুত করে ধান বিক্রি করা হচ্ছে। সরকারিভাবে যে 3600 টাকা প্রতিমন ধানের যে তাদের এখানকার যে 36 টাকা কেজি দরে ধানের দর নির্ধারণ করা হয়, সেটি কিন্তু এখানে মাত্র 25 টাকা দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং এখানকার যারা কৃষক তারা বলছেন যে এই যে আড়িয়াল বিল, যেটি এই অঞ্চলের মানুষের একটা বড়
রহমত মনে করেন, তারা যে আশীর্বাদ মনে করেন। সৃষ্টিকর্তার এই আশীর্বাদ ঘিরে কিন্তু এখানে যে প্রচুর ধান উৎপাদন হয়, যে 5,000 হেক্টর জমিতে যেই পরিমাণ ধান হয়েছে, তারা বলছেন অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে উৎপাদনের হার ভালো। তবে এই পদ্মা এবং ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে যে সংযোগস্থল 3টি খাল, সেই খালগুলো খনন না করবার কারণে কিন্তু সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয় এবং সে কারণে তারা কিন্তু দ্রুত করে এই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং তারা বলছেন যে এই খালের পাশাপাশি এই আরিয়াল বিলের সঙ্গে যেই স্থানীয় সরকার বিভাগের সড়ক রয়েছে, সেই সড়কগুলো সরু এবং ভাঙাচোরা থাকবার কারণে ট্রাকগুলো যথাযথভাবে আসতে পারছে না। সে কারণে কিন্তু তাদের ধান কম দরে বিক্রি করতে হচ্ছে এবং এই ধানগুলো তারা যে সরকার নির্ধারিত যে দর, সেই দরে বিক্রি করা বা আরো বেশি দরে বিক্রি করার কিন্তু তাদের আশা ছিল। এবং উৎপাদন অনুযায়ী তারা বলছেন যে এই অঞ্চলে যে ধানের খোলা এবং অন্যান্য বিষয়গুলো তো কিন্তু প্রচুর এই অঞ্চলে হয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু নানা রকম ব্যস্ততা রয়েছে। এবং এই ধানের যে উৎসব চলছে, ধান কাটার উৎসব, সেটি দেখবার জন্য কিন্তু বিক্রমপুরের সন্তান, বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সন্তান দুইজন অন্তর্বর্তীকালীন সরকার যে দুইজন উপদেষ্টা, কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা কিন্তু মুন্সিগঞ্জে আসছেন এবং সরকারের কয়েকজন সচিবরাও এসে এই ধানের যে উৎপাদন এবং তাদের চ্যালেঞ্জগুলো দেখবেন বলে কিন্তু স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আরিয়াল বিলের ধান কাটার উৎসবের সবশেষ। মুন্সিগঞ্জের আরিয়াল বিল থেকে ধান কাটার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কয়েকদিন আগেও পর্যটকে মুখর থাকা জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগাম এখন শুনশান নগরী। পাহাড়ের নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছে 3 দিন আগে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর। ভয়ে এলাকা ছেড়েছেন হাজারো পর্যটক, থমকে গেছে স্থানীয়দের জীবন জীবিকা। সুশৃঙ্খল পাহাড়ি পথ, পেছনে সুন্দর নিসর্গ, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই ছড়িয়ে আছে আতঙ্কের ছায়া। পর্যটকে মুখর থাকা পেহেলগামে এখন মানুষের দেখা মেলাই ভার, কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। মার্চ থেকে মে বছরের এই সময়টাতে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে অনুভূত হয় সহনীয় উষ্ণ আবহাওয়া। তবে কয়েকদিন আগের সন্ত্রাসী হামলায় অঞ্চলটিতে এখন বিরাজ করছে আতঙ্ক আর রাজনৈতিক উত্তাপ। এর প্রভাবও পড়েছে পর্যটন খাতে। হামলার পর থেকেই বন্ধ হোটেল, দোকানপাট, রাস্তায় নেই কোনো গন্তব্য প্রত্যাশী মানুষের ভিড়, চারিদিকে শুনশান নীরবতা। মৌসুমের শুরু, অথচ পেহেলগামের ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার মুখে। হামলার আগে এখানে প্রতিদিন ভ্রমণ করতেন কয়েক হাজার পর্যটক। স্থানীয়রা বলছেন এই হামলা শুধু প্রাণহানি নয়, তাদের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা। সন্ত্রাসী হামলার রেশ এখনও কাটেনি পেহেলগামে। সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতায় থমকে আছে জনপ্রিয় গন্তব্যস্থলটি। পর্যটকহীন পেহেলগাম এখন কেবল কাশ্মীরের আতঙ্ক নয়, মানবিক সংকটেরও প্রতিচ্ছবি। স্থানীয়দের অপেক্ষা তাই চিরচেনা সেই পরিবেশে ফেরার। পরমাণু চুক্তি বিষয়ে 3য় দফায় আলোচনা বসতে চলেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। শনিবার ওমানে হতে চলেছে এই বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এবারের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে পরমাণু কর্মসূচি বিষয়ে বাস্তবসম্মত ও পরিমার্জিত চুক্তির খসড়া তৈরি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তি স্বাক্ষর না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে তেহরান। মার্কিনদের সঙ্গে পরমাণু চুক্তি কিংবা সামরিক বোঝাপড়া, ইরানের সামনে এই দুটি পথই খোলা রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তেহরানের পরমাণু কর্মসূচিতে চিরকালের জন্য ইতি টানতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ও তার দোসর ইসরায়েল। তবে মার্কিন প্রশাসনের সঙ্গে 2 দফা আলোচনা হলেও চুক্তির বিষয়ে এখনো কোনো বোঝাপড়ায় পৌঁছায়নি তেহরান ও ওয়াশিংটন। এবার তৃতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটি। শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হতে চলেছে এই পরোক্ষ বৈঠক। এর মধ্যেই মাসকাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও কূটনীতিকদের একটি দল। এবারের বৈঠকের মূল লক্ষ্য 2015 সালের ইরান পরমাণু চুক্তির পরিবর্তে বাস্তবসম্মত ও পরিমার্জিত নতুন চুক্তির খসড়া তৈরি বলে জানিয়েছেন আরাগচি। ইরানি মুখপাত্র বাঘাই বলেন, এই আলোচনায় ইরানের ওপর থেকে অমানবিক ও বেআইনি নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়ার প্রস্তাব উত্থাপন করবেন তারা। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার নিয়ে এক চুলো পেছাবেন না তারা।
বিশ্লেষকদের মতে ইরান এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তাদের ইউরেনিয়াম মজুদের মাত্রা অস্ত্র সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই অবস্থায় চুক্তি না হলে সামরিক সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসনও। আমি মনে করি ইরান বিষয়ে আমরা বেশ কিছুটা এগিয়েছি। তাদের কাছে শুধুমাত্র দুটি বিকল্প আছে, যার মধ্যে একটি মোটেও শুভ নয়। তবে যদি চুক্তি সফল হয় তবে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, এটা আমি নিশ্চিত করতে পারি। এই অবস্থায় হোয়াইট হাউস বলছে এই সপ্তাহেই বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। তবে ইরান স্পষ্ট করে বলেছে ন্যায্য ও বাস্তবসম্মত চুক্তি ছাড়া আপোষ হবে না। মাস্কাটের আলোচনায় ঠিক করবে যুক্তরাষ্ট্র ও ইরান এই সংঘর্ষ এড়াতে পারবে কিনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার ঘটল বিরল ঘটনা। দায়িত্বপ্রাপ্ত এক বিচারকের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি অভিযান চালালো এফবিআই। অভিযোগ, মিলওয়াকির কোর্টরুমে অভিবাসন মামলায় অভিযুক্ত ব্যক্তিকে পালাতে সাহায্য করেছেন হ্যানা ডুগান নামের এক বিচারক। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বিচারকের পক্ষে আন্দোলনে নেমেছেন শতাধিক মানুষ। অবৈধ অভিবাসীকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের মিলওয়াকির আদালতের বিচারক হ্যানা ডুগান। পারিবারিক নির্যাতনের মামলার শুনানিতে 18 এপ্রিল আদালতে হাজির হন মেক্সিকান অভিবাসী এডওয়ার্ডো ফ্লোরেস রুইজ। আইনিভাবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত রুইজ অবৈধভাবে বসবাস করছিলেন দেশটিতে। খবর পেয়ে অবৈধ অভিবাসনের দায়ে তাকে গ্রেফতার করতে 18 এপ্রিল আদালতে হাজির হয় সাদা পোশাক পরা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সদস্যরা। তবে তাদের কাজে বাদ সাধেন বিচারক হ্যানা ডুগান। এমনকি জুরি ডোর দিয়ে রুইজ ও তার আইনজীবীকে বেরিয়ে যেতে বলেন। তবে শেষ রক্ষা হয়নি রুইজের। এফবিআই এর হাতে ধরা পড়েন তিনি। এই ঘটনার পর সরকারি কাজে হস্তক্ষেপ ও আসামিকে পালিয়ে যেতে সাহায্য করার দায়ে গ্রেফতার করা হয় বিচারক ডুগানকে। এফবিআই ডিরেক্টর ক্যাশ পাটেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এই বিচারকের কাজ জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তবে সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, একজন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছিলেন হ্যানা। এটিকে অপরাধ হিসেবে দেখা অন্যায়। এই গ্রেফতারের প্রতিবাদে মিলওয়াকির আদালতের সামনে জড়ো হন ক্ষুব্ধ নাগরিকেরা। স্থানীয় কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ জানিয়েছে তারা এই গ্রেফতারের বিরুদ্ধে টানা কর্মসূচি চালাবে। আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা 6 বার ভিন্ন ভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়েছি যতক্ষণ না লড়াই আমাদের এখানেও এসে পৌঁছায়। আমাদের শিশুরা পুষ্টিতে ভুগছে। ছোট শিশুদের জন্য যে খাবার পাওয়া যাচ্ছে তা পর্যাপ্ত নয়। এ কারণেই তারা অপুষ্টির শিকার। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজনীতিবিদরাও। মিলওয়াকির কংগ্রেস ওমেন গোয়েন মুর বলেন, এটি রাজনৈতিক অপব্যবহার এবং সংবিধান লঙ্ঘনের আরেকটি উদাহরণ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপই বলছে যে মার্কিন আদালতেও কেউ আর নিরাপদ নয়। সাদিয়া তাসনিম, সময়। স্বৈরশাসন থেকে স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার 51 বছর উদযাপন করল পর্তুগাল। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশটিতে চলা 3 দিনের শোকের মধ্যেই ঐতিহাসিক 25 এপ্রিল উদযাপনে রাস্তায় নেমে আসেন লাখো জনতা। কার্নেশন ফুল দিয়ে সেই বিপ্লবের সেনাদের স্মরণ করেন তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগিজ ভাষায় দিয়া দে লিবারদাদ বা স্বাধীনতা দিবস উদযাপনে শুক্রবার পর্তুগালের রাস্তায় রাস্তায় জনতার ঢল। 1974 সালের 25 এপ্রিল সাধারণ নাগরিকদের সমর্থনে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 41 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পায় পর্তুগালে। সেই থেকেই নানা আয়োজনে প্রতি বছর দিনটি পালন করে আসছে পর্তুগিজরা। নানা স্লোগান আর সঙ্গীতে বিপ্লবের বীরদের স্মরণ করেন তারা। প্রতীক হিসেবে লাল রঙের কার্নেশন ফুল নিয়ে র্যালিতে যোগ দেন সাধারণ মানুষ। সবার হাতে হাতে ছিল স্বাধীনতার প্রতীক লাল ক্রাবো ফুল। এমনকি নারীদের খোপাতেও ছিল এ প্রতীক। বিপ্লবে অংশ নেয়া সৈনিকরাও অংশ নেন লিসবনের এভিনিদা লিবারদাদের ঐতিহাসিক র্যালিতে। নানা সামাজিক ও রাজনৈতিক দলের ব্যানারে অংশ নেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। দিনটির আদর্শকে ধারণ করে মানবিক দেশ হিসেবে পর্তুগালকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। 51
51 বছর পরেও আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাক স্বাধীনতা সহ আজকের সব মৌলিক অধিকারের নিশ্চিতের যাত্রা শুরু হয়েছিল 1974 সালের 25 এপ্রিল বিজয়ের মধ্য দিয়ে। 1974 সালের এই 25 এপ্রিলের কারণেই আমাদের অধিকারগুলো, পর্তুগিজদের অধিকারগুলো যেমন প্রতিষ্ঠিত হয়েছে, অভিবাসীদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরাও যুক্ত হয়েছি পর্তুগিজদের এই অনন্য দিনটিতে উদযাপন করার জন্য। রাজধানী লিসবন ছাড়াও দেশটির ছোট বড় সব শহরেই যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি। আজকের এই দিনেই সশস্ত্র কিন্তু রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছিল পর্তুগাল। সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছিল আজকের এই দিন থেকেই। সামনের দিনগুলোতেও পর্তুগালের এই গণতান্ত্রিক ও মানবিক ধারা অব্যাহত থাকবে, এমনটাই আশা আজকের এই র্যালিতে অংশ নেওয়া প্রত্যেক পর্তুগিজের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধে নিহত, আহত ও অংশগ্রহণকারীদের সম্মানে পালন করা হলো এনজ্যাক দিবস। দেশের সেবায় নিয়োজিত সামরিক বাহিনীর সব সদস্যদের সম্মানে প্রতি বছর 25 এপ্রিল দিনটি পালন করা হয়। আরও জানাচ্ছেন এস.এম. আমিনুল রুবেল। এনজ্যাক দিবস উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের বার্ষিক কুচকাওয়াজে সম্মান জানাতে অস্ট্রেলিয়ার সিডনির মহাসড়কে হাজার হাজার মানুষের ঢল। যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পালিত হয়েছে এনজ্যাক দিবস। এদিন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন, ফ্রান্স ও ভারতের সামরিক বাহিনীর মিত্র হিসেবে অংশ নেয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্মিলিত সামরিক বাহিনীকে এনজ্যাক নামে সম্মানিত করা হয়। একই দিনে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে বিশেষ সম্মান প্রদর্শনের সঙ্গে এনজ্যাক স্মৃতি দিবস পালিত হয়। সূর্যোদয়ের পর থেকেই নিউজিল্যান্ড সামরিক বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ দেখতে রাস্তার পাশে জড়ো হন হাজারো মানুষ। 1915 সালের 25 এপ্রিল এনজ্যাক সেনারা তুরস্কের উপকূলে অবতরণ করে শত্রুপক্ষ সম্মিলিত জার্মান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এ যুদ্ধে প্রাণ হারান 8,000 অস্ট্রেলীয় সেনা। অন্যদিকে অস্ট্রেলিয়ার মিত্র বাহিনীর 1,30,000 সৈন্য নিহত হন। প্রতি বছর রাষ্ট্রীয় দিবস হিসেবে 25 এপ্রিল যুদ্ধ, সংঘাত ও শান্তিরক্ষা অভিযানে সেবা প্রদানকারী এবং জীবনদান করা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডবাসীর ত্যাগকে স্মরণ করা হয় এনজ্যাক দিবসে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বাংলাদেশে বিনিয়োগ করতে চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান তারা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে নতুনভাবে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নিজ দেশের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান তারা। ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি দল যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার আবিদে ইসলামের সঙ্গে মত বিনিময় করে এই কথা জানান। নারী উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে ব্রিটেনেও। পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প বেশ জনপ্রিয়। তাই বিনিয়োগের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা আগ্রহী। আমরা যদি উইমেনের শক্তিটা যে আছে ওটা যদি কাজে লাগাতে পারি, দ্যাট উইল বি very beneficial for Bangladeshi economy. আর আমি ব্রিটিশ বাংলাদেশি হিসেবে অবশ্যই আমার ভালোবাসার জায়গা থেকে আমার ফার্স্ট চয়েস থাকবে বাংলাদেশে কাজ করার, বাংলাদেশকে নিয়ে কাজ করার। যারা কুটির শিল্প করে, গ্রামে গঞ্জে ছোট ছোট জিনিস বানায়, মাটির জিনিস, বাঁশের জিনিস, আমি এগুলো এখানে মার্কেটিং করতে চাই। আমাদের জন্য যদি হাই কমিশনটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়, তাহলে আমরা অনেকগুলো ইস্যুস আমরা হাই কমিশনের থ্রুতে দিতে পারি এবং আশা করব যে বাংলাদেশ হাই কমিশন যেন আমাদেরকে এই জিনিসটা ফ্যাসিলিটেট করে দেয়। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন হাই কমিশনার আবিদা ইসলাম। যাদের সাথে কথা বললাম ওনাদের প্রত্যেকেরই দেখলাম তারা বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসেন, বাংলাদেশের কথা ভাবেন এবং অনেকের তো ব্যবসায়ী রয়েছে সেখানে, যেটা আগেও বললাম আমি।
তো আমার মনে হয় যে যেহেতু তাদের প্রচণ্ড ভালোবাসা আছে বাংলাদেশ সম্পর্কে, সুতরাং যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে এবং আমার মনে হয় ওনারা এগিয়ে আসবেন এবং ইতিবাচক সাড়া দেবেন। বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সরকারি সহযোগিতা চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। শোয়েব কবির, সময় সংবাদ। নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14টি ব্যাংকে মোট 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে কম ঝুঁকিপূর্ণ আর অধিক মুনাফার জন্য এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বেশি ইন্টারেস্ট ছাড়াও এমন সিদ্ধান্তে পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে লাভবান হবে বিসিবি। আর পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির 2 প্রভাবশালী পরিচালক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। মূলত তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত 120 কোটি নয়, ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে নতুন 14টি ব্যাংকে, যে নথি এসেছে সময় সংবাদের হাতে। গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট বলছে এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডের। প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে 12 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় মধুমতি ব্যাংকে। তবে ওই 2 ব্যাংকের চেয়ে মধুমতি ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির। দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে আরও 10 কোটি, এবারও একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন 14 ব্যাংকে নেওয়া হয়েছে মোট 250 কোটি টাকা। এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে নতুন করে স্পন্সরশিপও। এছাড়াও আছে 25 কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাওয়ার কমিটমেন্ট। বোর্ডের বাকি পরিচালকদের অনুমতি ছাড়াই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই গুঞ্জনও সত্যি নয়। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় পুরো প্রক্রিয়া সভাপতি ফারুক আহমেদের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। 238 কোটি টাকা কেন আমি কোথাও সাইন করি না, টাকাগুলো যে গেছে ওখানে, এই যে নিউজ আসছে যে কেউ জানে না, এটা হলো এটার আনসার। আর এখানে সবগুলা 2 থেকে 5% বেশি ইন্টারেস্ট রেটে টাকাগুলো দেওয়া হয়েছে। রেড জোন থেকে গ্রিন আর ইয়েলোতে নিয়ে গেছি টাকা। আর 12 কোটি টাকা কোথায় আছে? টেনশন ব্যাংকে 12 কোটি টাকা। আবার এদের থেকে আমি স্পন্সর পাইছি হলে গিয়ে তোমার 12 কোটি টাকার কাছাকাছি, প্রতিশ্রুতি পাইছি আরো 25 কোটি টাকা, যেটা ওরা 2টা ইনফ্রাস্ট্রাকচার বানাই দিবে। আইএফআইসি, বেসিক, জনতা আর অগ্রণীর মতো ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে বিসিবির রাখা এফডিআরে বিসিবির লাভ কম হলেও আগের কমিটির গুটি কয়েক পরিচালক কমিশন হিসেবে পেতেন মোটা অঙ্কের অর্থ। ফারুক আহমেদের বোর্ড সে ধারা থেকে বেরিয়ে এফডিআর থেকে সর্বোচ্চ লাভ পেতে নিয়েছে এমন সব সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবালদের চাপের সামনে নতি স্বীকার করল বিসিবি। স্থগিত করা হলো তাওহিদ হৃদয়ের 1 ম্যাচের নিষেধাজ্ঞা, যা কার্যকর হবে আগামী মৌসুমে। এর আগে মিরপুরে দিনভর ছিল উৎকণ্ঠা। তামিমের নেতৃত্বে দফায় দফায় মিটিং করেন ক্রিকেটাররা। হৃদয়কে শাস্তি দেওয়ার পুরো প্রক্রিয়াকে হাস্যকর বলেন তামিম ইকবাল। ফিক্সিং সন্দেহে ক্রিকেটারদের জনসমক্ষে হেয় করারও প্রতিবাদ করেন তিনি। বিস্মিত বিসিবির অন্দরমহলের খবর গণমাধ্যমে আসায়। মিরপুরে দিনভর নাটক, 22 গজে নেই ধারাবাহিকতা, তবে ক্রিকেট বোর্ডের সংকটগুলো ধারাবাহিক। প্রতিদিনই নিত্য নতুন সমস্যা, উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার সকালটা শঙ্কার, যেন 2019 সালের বিদ্রোহের আবহ। তামিমের নেতৃত্বে নানা ইস্যুতে এক ছাতার নিচে ক্রিকেটাররা। একাডেমি ভবনে চলে দফায় দফায় বৈঠক। বিদ্রোহের ঝাঁজ টের পান বিসিবির বড় কর্তারা। দুপুর নাগাদ বোর্ডে ছুটে এলেন সভাপতি ফারুক আহমেদ, সঙ্গে একাধিক পরিচালক। এরপর ক্রিকেটারদের সঙ্গেও হয় দীর্ঘ আলোচনা। সন্ধ্যা নাগাদ শেষ হয় সভা। নানা ইস্যুতে ক্রিকেটাররা ক্ষোভ দেন উপড়ে। তাওহিদ হৃদয়কে নিষিদ্ধ করা, পরে রাতারাতি বাইলজ পরিবর্তন করে তা উঠিয়ে নিয়ে আবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখা, সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই, এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। প্রথম 2 ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত, ফাইন,
বাট 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি, এটা কোনোভাবে সাসপেন্ড হতে পারে না। প্রশ্ন আছে আরও, সেটা আকসুর তদন্তের ধরন। ডিপিএলে গুলশান শাইনপুকুর ম্যাচে রহস্যময় আউটের পর ফিক্সিং এর গন্ধ, কিন্তু গণমাধ্যমের সামনে তার ডেমো নিয়ে ক্ষুব্ধ তামিম। যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। ঘরের কথা পরে জানার মতো বিসিবির অন্দরমহলের খবর প্রায়শই চাউর হয় গণমাধ্যমে। বিপিএল এর ফিক্সিং এ তদন্তের আগে 10 ক্রিকেটারের নাম আসা নিয়েও কথা বলেছেন খান সাহেব। 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। পরে ক্রিকেটারদের জেরার মুখে তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করে বিসিবি। চলতি মৌসুমে খেলবেন বাকি 2 ম্যাচই। পরের বছর ডিপিএলে 1 ম্যাচ নিষিদ্ধ হবেন হৃদয়, দিতে হবে জরিমানাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরে গিয়ে রোমাঞ্চিত 4 নারী ক্রীড়াবিদ। দেশে ফিরে নতুন এই অভিজ্ঞতার কথা জানালেন তারা। সফরে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর কাছে উন্নত মাঠ, ডরমেটরি, জিমনেশিয়াম ও রিহ্যাব সেন্টার সহ নানা চাহিদার কথা তুলে ধরেন ক্রীড়াবিদরা। পেয়েছেন আশ্বাসও। এদিকে সফরকালে কাতারের বিভিন্ন ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেছেন আফইদা শারমিনরা। দেশের ক্রীড়াঙ্গনে এ এক নতুন অভিজ্ঞতা। কাতারের আর্টনা সামিটে অংশ নিতে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়েছিলেন 4 নারী ক্রীড়াবিদ। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে ক্রীড়াবিদদের এই সফর, যেখানে ফাউন্ডেশনের প্রধান ও কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেন আফইদা, রিপা, শারমিন ও সুমাইয়ারা। তুলে ধরেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও সাফল্য। 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে সারা ফেলে দেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন নারী ক্রীড়াবিদরা। দেশে ফিরে সেই অভিজ্ঞতাই জানালেন গণমাধ্যমে। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি একটু করে আগায় গিয়ে উল্লাস করছে, তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি। ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা, তো এটা কখনো দেখা হয় না, এটাও দেখছি। মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে। তো অনেক ভালো লাগছিল সব কিছু মিলে। স্পার একাডেমি গিয়েছি, ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি। ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। কতটা আগে গেছে যে ফুটবল ইউজ করতেছে, যে একটা ফুটবল মাঠ, ওটা হচ্ছে পিচ কাভারটা উঠিয়ে দিয়ে ওখানে হচ্ছে সুইমিং, তারপরে হচ্ছে অন্যান্য টেবিল টেনিস, বাস্কেটবল খেলাগুলো হচ্ছে। স্পোর্টস অবকাঠামোতে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। বিভিন্ন দেশে খেলাধুলায় বিনিয়োগ ও সাহায্য করে থাকে কাতার ফাউন্ডেশন। তাই প্রতিষ্ঠানটির প্রধানের কাছে নিজেদের চাহিদাগুলো তুলে ধরেন আফইদা শারমিনরা। যেখানে ছিল উন্নত মাঠ, ডরমিটরি, জিমনেশিয়াম ও ইনজুরি স্বার্থে রিহ্যাব সেন্টার নির্মাণ। সব শুনে সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে, শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। ওখানে যে রিহ্যাব সেন্টারটা আছে, মানে ইনজুরি রিহ্যাব সেন্টারটা, ওটা বিশ্বমানের এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়রা আসে ওখানে ইনজুরি রিহ্যাবের জন্য। তো আমরা শেখ হেদের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলেছেন হ্যাঁ যে ইনশাআল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে।
শুধু ক্রিকেট ফুটবল নয়, আলোচনা হয়েছে বিভিন্ন স্পোর্টস নিয়েও। ক্রিকেট ও ব্যাডমিন্টনের মতো ডিসিপ্লিনগুলোতে এগিয়ে থাকা বাংলাদেশ কাতারকে দিয়েছে সাহায্যের প্রতিশ্রুতি। ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রীড়াবিদরা। সুযোগ পেলে বাংলাদেশে ঘুরে যেতে চান কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের সব ফুটবল একাডেমি একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। 8 বিভাগের একাডেমি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এশিয়ান কাপে খেলা নিশ্চিত করা এবং বিশ্ব ফুটবলে জায়গা নিশ্চিত করতে একাডেমিক কার্যক্রম পরিচালনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই। আবার শুধু একাডেমি পরিচালনা করলেই হবে না, নিশ্চিত করতে হবে মানসম্মত কোচিং, যে বিষয়টি এবার বেশ গুরুত্ব দিয়ে কাজ করছে ফুটবল ফেডারেশন। মোটামুটি লম্বা সময় ধরে বিভিন্ন ক্যাটাগরির কোচ তৈরি করছে বাফুফে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাডেমিগুলোতে তাদের কাজে লাগাতে চায় ফেডারেশন। এজন্য একটি নথিভুক্ত কারিকুলাম প্রণয়ন নিয়ে কাজ করছেন বাফুফে প্রধান। আমাদের ভিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যে আপনারা যারা স্বীকৃতি পাচ্ছেন অ্যাজ অ্যাক্রেডিটেড একাডেমি, সেই অ্যাক্রেডিটেড একাডেমিতে যদি আপনাদের কোনো প্লেয়ার রেজিস্টার্ড থাকে বা কোনো প্লেয়ারের সাথে আপনাদের চুক্তি থাকে, তাহলে সেই প্লেয়ার পরবর্তীতে যখন কোনো লিগে বা ক্লাব টিমে ট্রান্সফার হবে বা কেনা বেচা হবে, সেটারও একটা আর্থিক অনুদান এখন একাডেমিগুলো পাবে। আপাতত এশিয়ান কাপ খেলার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে দেশের ফুটবল, যা বাস্তবায়নের জন্য দরকার মানসম্মত ফুটবলার। এজন্য একাডেমি তৈরি করে তার গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই বলে জানান তাবিথ আওয়াল। মানে সবাইকে ঢালাওভাবে একই প্রশিক্ষণ দিয়ে লাভ, আপনাদের অ্যাসেস করব অ্যান্ড টার্গেটেড ভাবে আপনাদেরকে আমরা হেল্প করব। এটা হবে আমাদের প্রত্যাশা এবং আমাদের কমিটমেন্ট। অনেকে স্বপ্ন দেখছে আমরা বিশ্বকাপে খেলবো, কিন্তু কেমনি এগুলো বাস্তবায়ন হবে? প্লেয়ার ছাড়া তো কোনো দল হতে পারে না, পাইপলাইন ছাড়া তো কোনো প্লেয়ার হতে পারে না, তো একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে প্লেয়ার শুরু আপনারা, সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। প্রান্তিক পর্যায়ের ফুটবল এগিয়ে নিতে রাজশাহীতে বাফুফের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মশালা, যেখানে অবকাঠামো, প্রশিক্ষণ, আর্থিক এবং প্রযুক্তিগত সহ নানা সুবিধার বিবেচনায় ক্যাটাগরি করে সনদ বিতরণ করা হয় 285টি একাডেমির মাঝে। প্লেয়াররা উদ্বুদ্ধ হবে, প্লেয়াররা খুব সহজে ফুটবল ফেডারেশনের পাইপলাইন খুঁজে পাবে। আমরাও যারা তৃণমূলের কোচ এবং সংগঠক রয়েছি, তারাও আমরা উদ্বুদ্ধ হচ্ছি। এটা যদি কাজ করতে পারে পাইপলাইন প্লেয়াররা ভালো হবে, এবং বাফুফে যদি আমাদের সরাসরি মানে সজাগ দৃষ্টিতে আমাদের দেখে, ভালো দৃষ্টিতে দেখে, আমরা আরও উন্নত প্লেয়ার তৈরি করতে পারবো। অনূর্ধ্ব 15-17 থেকে তো ফুটবলার উঠে, এখান থেকে যদি ফুটবলার আমরা তৈরি না করতে পারি, তো ভবিষ্যতে আমরা ফুটবল অঙ্গন নিয়ে আমরা চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। 2020 সাল থেকে বাফুফে সারা দেশে একাডেমি নিবন্ধন শুরু করে। 5 বছরের লম্বা প্রক্রিয়া শেষে 1 তারকা বিশিষ্ট 268 ও 2 তারকা বিশিষ্ট 17টি একাডেমির নিবন্ধন দেয়া হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মোগল স্থাপত্য শৈলীর খবর। চট্টগ্রামের প্রায় 400 বছরের পুরনো ও ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানায় মোগল সম্রাট উমেদ খাঁ এই মসজিদ নির্মাণ করেন। দূর দূরান্তের হাজার হাজার মানুষ আসেন স্থাপত্য শৈলী দেখতে। তবে ছাদের পলেস্তারা ও পিলারে ফাটল ধরলেও ভয় নিয়েই নামাজ আদায় করেন মুসল্লিরা। এ অবস্থায় মূল স্থাপনা ঠিক রেখে সংস্কারের দাবি তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পাহাড়ের চূড়ায় চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মোগল স্থাপত্য শৈলীতে প্রায় 400 বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপনা চট্টগ্রামকে পরিচয় করিয়ে দেয় সারা বিশ্বের কাছে।
মুঘলদের বিজয়ের স্মৃতি ধরে রাখতে ১৬৬৬ সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন শায়েস্তাকার ছেলে উমেদ খাঁ। যদিও এটি আগে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। 4টি মিনার ও 3টি গম্বুজের সমন্বয়ে এই মসজিদ নজর কাড়ে ধর্মপান মুসলমানদের। ভেতরে মূল স্থাপনার দেয়ালে নানা আরবি আর ফার্সি লেখায় ফুটে উঠেছে মোগল আমলের নির্মাণ শৈলী। বুজুর্গ মসজিদ এটা অনেক রাসূলের অনেক মনে করেন বংশধররা এখানে ইমামতি করছে, তাদের একটা ছোঁয়া আছে এই মসজিদে। এখানে নামাজ পড়ার জন্য প্রতি বিশেষ করে রমজানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। অনেক গুণাগুণ আছে, অনেক কেরামত আছে এই মসজিদে। পোড়ামাটি আর পাথর দিয়ে নান্দনিক কারুকাজে নির্মিত হয় দ্বিতল এই মসজিদ। নিচতলায় নামাজের উপযোগী হলেও বেহাল ও নাজুক অবস্থা দ্বিতীয় তলার। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ফাটল পিলারে। নামাজ বন্ধ 12 বছর ধরে। মূল স্থাপত্য রীতি ঠিক রেখে সংস্কারের দাবি মুসল্লিদের। প্লাস্টারগুলো ঝরে ঝরে পড়ে গেছে, এটা এই ফ্লোরও পড়তেছে এবং বাইরেও পড়তেছে, এরকম হয়েছে মানুষ বাহিরে আঘাত পেয়েছে। আমাদের দুঃখের বিষয়টা হচ্ছে কি এখানে রক্ষণাবেক্ষণের অভাবে উপরে একসময় নামাজ হতো ওখানে, হ্যাঁ, কিন্তু সেগুলো এখন হয় না। এখানে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসে নিচে, কিন্তু ওখানে উপরের মধ্যে নামাজ পড়তে আসে না, এই মসজিদ বন্ধ থাকার কারণে নামাজের জন্য একেবারে অনুপযোগী। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অনতিবিলম্বে এই মসজিদের সংস্কারটা সম্পাদন করা দরকার। এখানে শুক্রবার এবং প্রত্যেক দিন মাগরিব এশাতে মুসল্লিরা বহু কষ্টে পবিত্রতা অর্জন করে উজু করে নামাজ পড়ে এবং মসজিদের ফ্লোরগুলো পূর্ণ হওয়ার কারণে স্বাচ্ছন্দ্যে ইবাদতবন্দি করতে পারছে না। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এই মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে খতিবের দায়িত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। নির্বাচনী জোট গঠনে ঘোষণা জুন কিংবা জুলাই। মতপার্থক্য ভুলে ঐক্যমত্য পৌঁছানোই লক্ষ্য। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে আজ শেষকৃত্য। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। 6 বছরের ব্যবধানে 22 কোটি টাকা মানি লন্ডারিং। এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। আধুনিকতার ভিড়ে টিকে থাকলেও ল্যান্ডফোনে মেলে না নিরবিচ্ছিন্ন সেবা। রাজধানীতে টিএনটি সার্ভিসের নাজুক অবস্থা। অপটিক্যাল ফাইবারে স্থায়ী প্যাকেজের পরিকল্পনা। এবং ক্যান্সার চিকিৎসায় বায়োটেক পদ্ধতিতে ঔষধ উৎপাদনে তোড়জোড়। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই কম খরচে মিলবে সেবা, মত বিশেষজ্ঞদের। নীতিগত সহায়তার তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।